नमस्कार, आमी मौसुमी शिलालिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। शुनछेन साहित्यिक बिमल मित्रोर आसामी हाजिर। गल्प पाठ भालो लागले शेषे एकटा लाइक दिये जेते भुलबेन ना। एखोनो जारा आमार चैनेलटा सबस्क्राइब करेननि तादेर सकलेर काछे आमार अनुरोध, प्लिज आमार चैनेलटा सबस्क्राइब करे नेबेन। पाशे जे बेल नोटिफिकेशनटा आछे सेटा अवश्यई प्रेस करे देबेन। आर गल्प पाठ भालो लागले आपनार चेना जाना बंधु बान्धबदेर संगे गल्प भाग करे निते भुलबेन ना। चलुन शुरू करी उपन्यासेर अष्टादश पर्व। कालीकान्त भट्टाचार्যের सब दिके नजर। सब जिनिस सहज करे निते पारार मतो मनेर धैर्य छिलो बोलेई हयतो एत बड़ शोकेर मध्येও मेয়ের শ্বশুর বাড়িতে শীতের তত্ত্ব পাঠাবার কথাটাও ভাববার সময় পেয়েছেন। ভেবেছিলেন তার নিজের যাই হোক, মেয়ের শ্বশুর শাশুড়ির কাছে অন্তত মেয়ের আদর হোক। নয়নতারার সুখ থাকলেই তাঁর সুখ। নিখিলেশদেরও তাই বলতেন আমার যা কিছু আছে সবই তো নয়নতারার। বড়লোকের বাড়িতে সে পড়েছে, তাদের মর্যাদা মতো তত্ত্ব করতে হবে তো। নিখিলেশই বলতে গেলে বাজার করে দিয়েছিল। কালীকান্ত ভট্টাচার্য তাকে বলে দিয়েছিলেন যা কিছু কিনবে সব যেন বাজারের সেরা জিনিস হয়, বুঝলে? একেবারে সেরা সরপুরিয়া, একেবারে সেরা সন্দেশ, সেরা জামাকাপড়। কালীকান্ত ভট্টাচার্যের নিজেরও সব শখ শৌখিনতার বালাই ছিল না কোনো কালেই। তিনি একজোড়া চটি, একখানা ধুতি আর একটা উড়ুনি দিয়েই জীবন কাটিয়ে দিচ্ছেন। জামা আছে, কিন্তু সে জামা পরবার প্রয়োজন তেমন অনিবার্য হয় না কখনো। সেই জন্যেই নিখিলেশকে ডেকে পাঠিয়েছিলেন বাড়িতে। তাকে সব বললেন মেয়ের শ্বশুর শাশুড়ি যেন না ভাবে যে মেয়ের মা নেই বলে বেয়াই মশাই শীতের তত্ত্বটাও বাদ দিলে। তারপর বললেন, তুমি তো কলকাতায় যাও, সেখান থেকে সেরা দোকান থেকে গরম কাপড় কিনে সেরা দর্জিকে দিয়ে পাঞ্জাবি করিয়ে নিয়ে আসবে। নিখিলেশ তাই করিয়েছিল, কোনো খুঁত রাখেনি সে। মাস্টার মশাইয়ের কথাটা মনে ছিল তার। টাকা যত লাগে তুমি চেয়ে নিও আমার কাছ থেকে, টাকার জন্যে যেন জিনিস খারাপ করো না, একেবারে সরেস জিনিস চাই। নবাবগঞ্জের লোক যেন তত্ত্ব দেখে বলে, হ্যাঁ, তত্ত্বের মতন তত্ত্ব পাঠিয়েছে চৌধুরী মশাইয়ের বেয়াই। কিন্তু তিনিই কি জানতেন তার অত কষ্টের টাকায় পাঠানো তত্ত্বর এমন হেনস্থা হবে? বিপিন প্রামাণিক ছাড়া কালীকান্ত ভট্টাচার্যের তত্ত্ব নিয়ে আসবার আর কে আছে? বিপিনই জোগাড় করেছিল আরো 4 জন লোক। একজনের মাথায় দই রাবড়ি, একজনের মাথায় সরপুরিয়া সরভাজার থালা, একজনের মাথায় কমলা লেবু, ফুলকপি, কড়াইশুঁটি ইত্যাদির ঝুড়ি, একজনের হাতে 20 সের ওজনের একটা রুই মাছ, আর একজনের মাথায় কাপড়, জামা, শাড়ি, এইসব। প্রকাশ মামা ননী ডাক্তারকে ডেকে নিয়ে এসে কাণ্ড দেখে অবাক। বললে, কি হে, তত্ত্ব নিয়ে এসেছ? বাহ বাহ, বেয়াই মশাই তো দেখছি কাজের লোক, সব দিক খেয়াল আছে। সরপুরিয়া সরভাজাও তো রয়েছে দেখছি। আর থাকতে পারলে না, সোজা চলে গেল ভেতর বাড়ির দিকে। দিদি, ও দিদি! এমন সুখবরটা দিদিকে না দিতে পারলে যেন তার পেটের ভাত হজম হচ্ছিল না। কিন্তু দিদি তখন সেখানে নেই। প্রীতি তখন বৌমার কাছে গিয়ে খবরটা দিচ্ছিল। বলছিল, তোমার বাবা তত্ত্ব পাঠিয়েছেন বৌমা, শীতের তত্ত্ব। তারা বোধহয় তোমার সঙ্গে দেখা করতে আসবে। তার আগে তুমি ওই শাড়িটা বদলে একটা ভালো শাড়ি পরে নাও, আয়নাতে মুখ টুক দেখে পরিষ্কার হয়ে নাও। কথাটা শুনে নয়নতারা যেন অন্য মানুষ হয়ে গেল। বাবা পাঠিয়েছে? তাহলে কি বিপিন এসেছে নাকি? শাশুড়ি আবার বললেন, দেখো বৌমা, তুমি যেন এসব কেলেঙ্কারির কথা ওদের বলো না, বুঝলে? নয়নতারা আর কি বলবে? বাবা শীতের তত্ত্ব পাঠিয়েছে। সমস্ত রাত্রে যা কিছু গ্লানি সব যেন এক মুহূর্তে মুছে গেল তার মন থেকে। সকাল থেকে বাড়িতে যা যা কাণ্ড ঘটেছে তাও যেন আর তার মনে রইল না। বাবা তত্ত্ব পাঠিয়েছে, নয়নতারা যেন এতক্ষণে একটা আশ্রয় খুঁজে পেল। তাহলে তো সে একেবারে নিঃস্ব নয়, একেবারে নিঃসহায় নিরাশ্রয় নয়। একটা জায়গা তো তার এখনো আছে, সেখানে গিয়ে দাঁড়ালে তার একটা মাথা গোজবার আশ্রয় আছে। মা চলে গেলেও তো একেবারে নিঃস্ব হয়ে যায়নি সে। তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে নয়নতারা শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছে নিলে।
রাত জাগার পর চোখের তলায় কেমন একটা কালো দাগ পড়েছিল। সেখানটা একটু পাউডার ঘষে নিলে, তারপর ঘরের এক কোণে গিয়ে একটা নতুন শাড়ি পরে নিলে। বাপের বাড়ির লোকদের বুঝতে দিতে হবে যে সে এখানে সুখে শান্তিতে আছে, তার কোনো কষ্ট নেই। শ্বশুর শাশুড়ি তাকে খুব আদরে যত্নে রেখেছে। বাইরে থেকে গলা শোনা গেল, দিদিমণি। নয়নতারা তাড়াতাড়ি ভেজানো দরজাটা খুলে দিয়ে ডাকলে, এসো এসো। 5 জন লোক একসঙ্গে ঘরে গিয়ে ঢুকল। তাদের সকলের আগে বিপিন। বিপিন একেবারে হাসতে হাসতে নয়নতারার সামনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলে, কেমন আছো দিদিমণি? ভালো। তোমরা ভালো? হ্যাঁ দিদিমণি। বাবা বাবা কেমন আছে? পণ্ডিত মশাই মুখে তো ভালো আছেন বলেন, কিন্তু তুমি আসার পর থেকে মনটা কেমন উড়ু উড়ু হয়ে গেছে। সে মানুষ আর নেই। তারপর অত বড় একটা শোক তাপ গেল। আমরা হলে তো ভেঙে পড়তুম দিদিমণি। নেহাত পণ্ডিত মশাই দিন রাত কাজ নিয়ে থাকেন বলে তবু শীত দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছেন। কিন্তু এসব তত্ত্বটত্ত্বর ব্যবস্থা কে করলে? বাবা একলা সব করতে পারল? তিনি একলাই করলেন, আর দোকলাকে আছে যে করে দেবে। বাবার খাওয়া দাওয়ার কি হচ্ছে? ওই যে বামুন মেয়েটা আছে, সেই রান্না করে দিয়ে চলে যায়। আর বাবুর তো খাওয়া। বলতে বলতে বিপিনের কি যেন সন্দেহ হলো। বললে, তোমার মুখটা কেমন শুকনো শুকনো দেখছি। তোমার শরীর ভালো আছে তো দিদিমণি? নয়নতারা মুখে একটা হাসি ফোটাবার চেষ্টা করে বললে, আমি? আমার আবার কি হয়েছে যে খারাপ থাকবো? শ্বশুর শাশুড়ির এত আদর পাচ্ছি, খারাপ থাকবো কেন? আর জামাইবাবু? জামাইবাবুকে যে দেখছি না, জামাইবাবু কোথায়? আবার সেই ব্যথার জায়গাটাতেই ঘা দিলে বিপিন। কিন্তু নয়নতারা মুখের হাসিটা সেই একইভাবে মুখে ধরে রেখে বললে, এই তো এক্ষুনি ছিল, বাড়িতেই কোথাও আছেন বোধহয়। হঠাৎ বাইরে যেন কি একটা গোলমালের আওয়াজ হলো। কে যেন চিৎকার করে উঠল, কোথায় গেল খোকা? গেল কোথায়? দিন দিন এরকম বেয়ারাপনা করে তো আমার ইজ্জত থাকে। কথাগুলো যিনি বললেন তিনি যেন খুব রেগে আছেন বলে মনে হলো। গলার আওয়াজে যেন সমস্ত বাড়িটা গমগম করে উঠল। বিপিনের সঙ্গে যারা এসেছিল, আওয়াজটা তাদের সকলের কানেই গেল। তারা সবাই শুনতে লাগলো কথাগুলো। বাইরে তখনও গোলমাল চলেছে। কে একজন যেন মেয়েলি গলায় জিজ্ঞেস করলে, কি হলো কি আবার? তুমি অত রেগে গেলে কেন? রাখবো না? তোমরাই তো ছেলেকে আদর দিয়ে একেবারে মাথায় তুলেছ। তুমি আর ওই প্রকাশ। কেন, ছেলের বিয়ে হয়ে গেছে বলে ভেবেছ যে সে যা ইচ্ছে তাই করবে, আর আমি তাকে কিছু বলতেও পারবো না? তুমি চুপ করো, একটু আস্তে আস্তে কথা বলতে পারো না? অত চেঁচাবার কি আছে? বেশ করবো চেঁচাবো। আমি ননি ডাক্তারকে নিয়ে ওপরে বাবাকে দেখাতে গেছি, আর এদিকে বাবাজির ত্রিশূলটা সরিয়ে নিয়ে সে চলে গেছে। ততক্ষণে প্রকাশ এসে ঢুকল। প্রকাশ ননি ডাক্তারের ব্যাগ নিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিতে গিয়েছিল। ফিরে এসে কাণ্ড দেখে অবাক। বাবাজির ঘরের সিঁদুর মাখানো ত্রিশূলটা ছিল, সেটা নাকি সদা আবার সরিয়ে নিয়ে চলে গেছে। চৌধুরী মশাই বললেন, এ তো তোমাদেরই দোষ। আমি সদাকে ঘরের ভেতর পুরে তালা চাবি বন্ধ করে রেখে দিলুম, আর তোমরাই তাকে ছেড়ে দিলে। এখন কোথায় গেল সে? সে গেল কোথায়? কথার মাঝখানেই বাধা দিলে প্রীতি। বললে, ও তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো। কুটুম বাড়ি থেকে তত্ত্ব নিয়ে লোক এসেছে, তাদের সামনে আর কেলেঙ্কারি করো না। ওরা চলে যাক, তখন যত ইচ্ছে ছেলেকে গালমন্দ করো। তার উপর বৌমা রয়েছে বাড়িতে। বৌমা কি ভাবছে বলো দেখিনি? তোমার কি একটা আক্কেল বলে কিছু থাকতে নেই? চৌধুরী মশাই যেন আকাশ থেকে পড়লেন। বললেন, তত্ত্ব এসেছে? কিসের তত্ত্ব? শীতের? প্রকাশ মামা বললে, হ্যাঁ জামাইবাবু, আমি নিজে দেখেছি যে সদার কাপড় জামা, কমলালেবু, কপি, কড়াইশুঁটি, সরপুরিয়া, সরভাজা। বিপিনের দলের লোকেরা এতক্ষণ সব শুনছিল। বিপিন নয়নতারার দিকে চেয়ে দেখলে দিদিমণির মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেছে। জিজ্ঞেস করলে, ও কার গলা দিদিমণি? নয়নতারা এর কি উত্তর দেবে? তার যেন তখন লজ্জায় অপমানে মাথা কাটা গেছে। কিন্তু তাকে আর এ প্রশ্নের জবাব দিতে হলো না। বিপিন তখনই আবার জিজ্ঞেস করলে, বাড়িতে কে আছে দিদিমণি? তার ত্রিশূল বুঝি জামাইবাবু নিয়ে গেছেন?
হঠাৎ শাশুড়ি ঘরে ঢুকল। বললে, এসো বাবা, তোমরা খাবে, এসো, তোমাদের খাবার দেওয়া হয়েছে। বিপিন দিদিমণির শাশুড়িকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেই বললে, থাক থাক বাবা, সব খবর ভালো তো তোমাদের? ভেতর বাড়িতে রান্না বাড়ির বারান্দায় সার সার আসন পেতে কুটুম বাড়ির লোকজনদের পেট ভরা খাওয়াবার আয়োজন হয়েছিল। লুচি বেগুন ভাজা থেকে শুরু করে ডাল, মাছ, দই, মিষ্টি কিছুই বাদ নেই। যারা কুটুম বাড়িতে তত্ত্ব নিয়ে এসেছে তাদের খাওয়ার অধিকার আছে। গৌরী পরিবেশন করছিল আর প্রীতি তদারক। বিপিন খেতে খেতে জিজ্ঞেস করলে, জামাইবাবু কোথায়? তাকে তো দেখছি নে। সেবারে পণ্ডিত মশাই এসেছিলেন, তিনিও জামাইবাবুকে দেখতে পাননি। আসবার সময় বলে দিয়েছিলেন জামাইবাবুর সঙ্গে দেখা করতে। প্রীতি বললে, তা খোকা তো বাড়িতে নেই এখন। মামলার কাগজপত্র নিয়ে সে রানাঘাটে গেছে উকিলবাবুর সঙ্গে দেখা করতে। কথাটা শুনে বিপিন যেন কেমন একটু বিভ্রান্ত হয়ে গেল। দিদিমণি একরকম বললে, দিদিমণির শাশুড়ি একরকম বললে, আর দিদিমণির শ্বশুরের আর একরকম কথা। চৌধুরী মশাই অনেকক্ষণ পরে এলেন। বিপিনদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে পান খাচ্ছে। বেয়াই মশাই কেমন আছেন? আগে ভালোই আছেন। তোমাদের পেট ভরেছে তো? আগে হ্যাঁ, খুব খেয়েছি। তাহলে আসি আমরা? আর একবার প্রণাম করে তারা বিদায় নিচ্ছিল। যাবার আগে বিপিন বললে, সকলের সঙ্গেই দেখা হলো আজ্ঞে, শুধু জামাইবাবুর সঙ্গেই দেখা হলো না। চৌধুরী মশাই বললেন, সে তো সকালে ছিল বাড়িতে, এই তো তোমরা আসবার কিছুক্ষণ আগে মাঠে গেছে ছোলা দেখতে। এবারে 500 বিঘে জমিতে ছোলা বোনা হয়েছে কিনা নিজেরা না দেখলে কে দেখবে, তাই। বিপিন আরো অবাক হয়ে গেল। সমস্ত জিনিসটার পেছনে যেন একটা রহস্য মেশানো রয়েছে। একই বাড়ির লোক এক এক রকম কথা বলে কেন? তবে কি কেউই জামাইবাবুর সঠিক খবর রাখে না? বিপিনরা চলে যাবার পর প্রকাশ ছুটতে ছুটতে এসে চৌধুরী মশাইয়ের সামনে দাঁড়ালো। বললে, এই দেখুন জামাইবাবু, আপনি বলছিলেন সদা বাবাজি ত্রিশূল নিয়ে পালিয়েছে। এই তো বাড়িতেই ত্রিশূল রয়েছে, আমি খুঁজে বার করলুম। চৌধুরী মশাই বললেন, কোথায় ছিল? শশী কয়াল আমাকে দিলে, মরায়ের পাশে পড়েছিল। তা ওখানে ওটা কে নিয়ে গেল? প্রকাশ বললে, কে নিয়ে গেল কে জানে, হয়তো ভূতে নিয়ে গেছে। ভূত প্রেতদের চটিয়ে দিয়েছেন বাবাজি, তারা কি অত সহজে বাঘ মানে? যাওয়ার সময় হয়তো এই হাতিয়ারটা সামনে পেয়ে তুলে নিয়ে গেছে। ত্রিশূলটা নিয়ে চৌধুরী মশাই বাবাজির ঘরের দিকে চলতে লাগলেন। প্রকাশও পেছন পেছন চলছিল। সে বললে, আপনি মিছিমিছি সদার নামে দোষ দিলেন। তুমি থামো, তুমি আর অত ফ্যাচ ফ্যাচ করো না। ফ্যাচ ফ্যাচ করা আমার ভালো লাগে না। আমি মরছি আমার নিজের জ্বালায়, আর এই সময় কিনা কর্তাবাবুর অসুখ, কুটুমবাড়ির তত্ত্ব, বাবাজির ত্রিশূল, ছেলের বেয়ারাপনা, সদরের মামলা, সব একেবারে পঙ্গপালের মতো পেছনে তাড়া করতে হয়। বলতে বলতে দুজনেই বাবাজির ঘরের মধ্যে ঢুকলেন। কিন্তু বাবাজি তখন চোখ বুজে জপ করছেন, একেবারে ধ্যানস্থ, বাহ্য জ্ঞান শূন্য। কোনো পার্থিব দিকে তাঁর আর মনোযোগ নেই। ধ্যান যোগে হয়তো তখন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অলৌকিক লোকে বিচরণ করছেন। চৌধুরী মশাই আর প্রকাশ মামা যেমন ঘরে ঢুকেছিলেন তেমনি আবার বেরিয়ে এলেন। বাবাজির ধ্যান ভাঙাতে আর ইচ্ছে হলো না। একদিনের মধ্যেই বাড়িতে যেন ঝড় বয়ে গেল। কুটুম্বিতা, আতিথেয়তা, অসুখ আর ঝামেলার ঝড়। আসলে বলতে গেলে ঝড় শুরু হয়েছিল সেই সদানন্দের গায়ে হলুদের দিন থেকেই। তারপর থেকেই এই ঝঞ্ঝাটের আর যেন কামাই নেই। চৌধুরী মশাই আর প্রীতির যেন মাথা খারাপ হবার জোগাড়। একলা প্রকাশ কোন দিক সামলাবে? তাকে একবার ডাক্তার বাড়ি যেতে হচ্ছে, আর একবার সদানন্দকে সামলাতে হচ্ছে। তারও ঘুম হয়নি সারা রাত। অন্ধকার বারান্দায় সারা রাত সদার ঘরের দরজার সামনে ঠান্ডা মেঝের ওপর শুয়ে কি কারোর ঘুম আসে? ডাক্তার বাড়ি থেকে ওষুধটা কোনো রকমে কর্তাবাবুর ঘরে ফেলে দিয়ে এসেই একেবারে সোজা রান্নাঘরে ছুটে এসেছে। এসেই বললে, কই দিদি, আমাকে সরভাজা দিলে না যে? দিদি তখন রান্নার তদারকে ব্যস্ত ছিল। কথাটা শুনে ঝংকার দিয়ে উঠল, আমার এখন দেবার সময় নেই, পরে দেবক্ষণ। তার মানে পরে তো খাবই, এখন একটু চেখে দেখবো তাও দেবে না? দিদি আর রাগ সামলাতে পারলে না, ঝাঁঝিয়ে উঠল,
হ্যাঁ রে, তোরই এত বয়স হলো, বুড়ো ধাড়ি হলি, এখনো তোর নোলা গেল না? আমার কি মরবার সময় আছে এখন যে তোকে সরভাজা খেতে দেব? তা তোমাকে কে দিতে বলেছে? আমাকে বলো না কোথায় রেখেছ, আমি নিজেই নিতে পারবো, তোমায় আর কষ্ট করতে হবে না। আর বেয়াই মশাই কিরকম তত্ত্বটা করলে, ভালো কি মন্দ একবার পরখ করে দেখতে হবে না? দিদি হঠাৎ হাতের কাজ ফেলে ভাঁড়ার ঘর থেকে সরভাজা আর সরপুরিয়ার দুটো হাঁড়ি প্রকাশের সামনে নামিয়ে দিয়ে গেল। বললে, খা গেল। প্রকাশ বললে, এ কি করলে? এতগুলো দিতে গেলে কেন? এতগুলো কি মানুষে খেতে পারে? তুমি নিজের জন্য কিছু রাখলে না? জামাইবাবুও তো খাবে। ওদিকে চৌধুরী মশাই স্নান করে এসে হাজির। বললে, কই রে গৌরী, আমায় ভাত দে। তারপর প্রকাশের কাণ্ড দেখে অবাক। বললেন, এগুলো কি খাচ্ছ? প্রকাশ বললে, এই দেখুন না জামাইবাবু, এত সরপুরিয়া সরভাজা কেউ খেতে পারে? এই 2 হাঁড়ি। শীতের তত্ত্ব এসেছে বেয়াই বাড়ি থেকে, এ তো একলা আমাকে দেয়নি। আপনি খাবেন, দিদি খাবে, সদা খাবে, বৌমা খাবে, তা নয় দিদি সব আমাকে দিয়ে গেল। চৌধুরী মশাইয়ের তখন তাড়া ছিল। সদর থেকে উকিলবাবু জরুরি তলব দিয়েছে, মামলা আছে সেখানে। রজবালি গাড়ি নিয়ে তৈরি, খেয়ে উঠেই রওনা দেবেন তিনি। গৌরী ভাতের থালা দিয়ে গেল। প্রীতি এসে বললে, খাক খাক, ও পছন্দ করে বউ এনে দিয়েছে, ওই খাক। কিন্তু এসব কথা নিয়ে আলোচনা করবার মতো সময় যেন তখন ছিল না চৌধুরী মশাইয়ের। তাড়াতাড়ি খেতে লাগলেন। তারপর যখন দেখলেন বাইরে কেউ নেই, তখন জিজ্ঞেস করলেন, সদা কোথায়? সদা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর বুঝি আসেনি? প্রীতি বললে, না। আর বৌমা কি করছেন? কুটুম বাড়ির লোককে এখানকার ব্যাপার কিছু বলেনি তো? প্রীতি বললে, বৌমা না বললেই বা, কিন্তু তুমি এমন হইচই করলে, তাতেই তো তারা সব জেনে গেল। কিরকম? তোমার তো মাথা গরম হলে আর কাণ্ডাকাণ্ডি জ্ঞান থাকে না, তুমি এমন চেঁচাতে লাগলে যে পাশের বাড়ির লোকও সব জেনে ফেললে। চৌধুরী মশাই খেতে খেতে বললেন, বেহারিপাল তার আগেই যে সব কর্তাবাবুকে বলে গেছে, সেই জন্যই তো এত ডাক্তার ওষুধের হিড়িক হলো। কৈলাস গোমস্তা সবই বলেছে আমাকে। প্রীতি বললে, সে তো তোমারই দোষ, আমি তো আর বাড়ি বয়ে ভেতরের ব্যাপার কাউকে বলতে যাইনি, আমার সেরকম স্বভাবও নয়। তুমি নিজেই সকলকে বলে বেড়াবে আর নিজেই আবার আমাদের সাবধান করে দেবে। চৌধুরী মশাই এ কথার কোনো জবাব না দিয়ে বললেন, তা আজকে কি করব? কিসের কি? আজকে তো রাত্রি আমি থাকছি নে, কাজকর্ম মিটিয়ে রানাঘাট থেকে কোর্ট কাছারি করে ফিরে আসতে সেই পরশু গড়িয়ে যাবে। আজ যদি খোকা বাড়িতে আসে তো আজকে সে কোথায় শোবে? প্রীতি বললে, সে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের কাজ করোগে যাও। কালই বা তুমি কি করেছিলে? তুমি তো ভোঁস ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলে। যা কিছু করবার তা আমি আর প্রকাশিত করলুম। তা তুমি কি বলতে চাও আমার ভাবনা হয় না? আমি জমি জমা নিয়ে ভাবি বলে ছেলে বউয়ের ব্যাপার কি আমার নিজের ব্যাপার নয়? এত জমি জমা তাহলে কার জন্যে করছি? এত মামলা মকদ্দমার ঝামেলাই বা কার জন্যে? আমি আর কদিন? আমি যখন থাকবো না তখন এসব কে দেখবে? আমার যা কিছু সব তো ওই ছেলের জন্যেই। ছেলে মানুষ হলো কি অমানুষ হলো তা আমি ভাববো না তো কে ভাববে? এই যে আমি রানাঘাটে যাচ্ছি, তা সেখানে গিয়েই কি আমি শান্তি পাবো মনে করছো? আমার মন কেবল পড়ে থাকবে এখানে। রাত্রিরে সেখানে শুয়ে শুয়েও মনে পড়বে খোকা কি করছে, খোকা কোথায় শুয়েছে, খোকার সঙ্গে বৌমার ভাব হলো কিনা, এই সবই ভাববো। মামলার ব্যাপার যা কিছু উকিলবাবু করবে। আমি তো এখানকার কথা ভেবেই সারাদিন সারা রাত ছটফট করব। খাওয়া তখন হয়ে এসেছিল। তিনি উঠলেন। প্রীতি বললে, এ কি, তুমি উঠলে যে, দুধ খাবে না? না, খাওয়া দাওয়া এখন আমার মাথায় উঠেছে। ছেলের একটা ব্যবস্থা করতে না পারা পর্যন্ত আমার খেয়েও সুখ নেই। প্রীতি বললে, ছেলের কথা তোমায় আর অত ভাবতে হবে না। আমি তো বলছি সে ভার আমাদের ওপর তুমি ছেড়ে দাও। আমি আছি, প্রকাশও রইল, আমরা দুজনে যা হোক একটা ব্যবস্থা করবই। ওই তো প্রকাশ বলছিল কোন সাধুর কাছ থেকে একটা বশীকরণ মাদুলি নাকি ও এনে দেবে। মাদুলি তোমার ছেলে পড়বে? খোকা কি সেই রকম ছেলে তোমার? খোকা কেন মাদুলি পড়বে? বৌমাকে পরিয়ে দেব। সে যা হোক আমরা একটা ব্যবস্থা করবই।
তুমি দুধটা খেয়ে নাও, এখন তো 2-3 দিন আর দুধ ঘি কিছুই জুটবে না। চৌধুরী মশাই দুধটা চোচো করে চুমুক দিয়ে খেয়ে নিয়ে বললেন, ও সাধু সন্ন্যাসী মাদুলি তাবিজের ওপর আর আমার বিশ্বাস নেই, আমার খুব শিক্ষা হয়ে গেছে। এতক্ষণ প্রকাশের কানে এসব কথা যায়নি। জামাইবাবুকে উঠতে দেখি খেয়াল হলো। বললে, এ কি, আপনি সরভাজা সরপুরিয়া খেলেন না জামাইবাবু? বেআই মশাই এত খরচপত্তর করে তত্ত্ব পাঠালেন, আর আপনি একটা মুখে দিলেন না? যাবার আগে অন্তত একটা সরভাজা চেকে দেখুন। চৌধুরী মশাই যেতে যেতে বললেন, ওসব তুমি খাও বড় কুটুম, তোমার মনে তো কোনো অশান্তি নেই, মামলা মোকদ্দমার ঝামেলাও নেই। মামলা মোকদ্দমা যে কি ব্যাপার তা তুমিই বা কি বুঝবে, আর তোমার দিদিই বা কি বুঝবে। প্রীতি পেছনে ছিল। বললে, আমি খুব বুঝি, আমিও জমিদারের মেয়ে। বাবা বলতো সম্পত্তি করব অথচ মামলা মোকদ্দমা করব না, তা কি হয়? জামা কাপড় পরে তৈরি হতে বেশি সময় লাগলো না। জুতো জোড়া পরে নিয়ে হাতে কাগজপত্রের পটুলিটা নিয়ে চৌধুরী মশাই গাড়িতে উঠে বসলেন। অন্য সময় হলে কৈলাস গোমস্তা সঙ্গে যেত, কিন্তু সে চলে গেলে কর্তাবাবুকে কে দেখবে? দুর্গা 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 দুর্গা। পরম ভক্তিভরে পূব দিককে উদ্দেশ্য করে কিংবা হয়তো ইষ্ট দেবতাকে স্মরণ করে তিনি রওনা দিলেন। গাড়ি চলতে আরম্ভ করল। চৌধুরী মশাই না থাকলে সেরেস্তাদার পরমেশ মৌলিকই চণ্ডীমণ্ডপের কাজ চালাত। একেবারে নির্বিকার নির্বিরোধ মানুষ। বাড়ির ভেতরের কোনো ঝঞ্ঝাট ঝামেলা তার ছিল না। যেমন ঝঞ্ঝাট ছিল কৈলাস গোমস্তার। শুধু হিসেবের খাতাটা নিয়ে কাজ করতে করতে মাঝে মাঝে ঝিমিয়ে নিত। চৌধুরী মশাই চলে যাবার পর পরমেশ মৌলিকও বাড়িতে গিয়ে খেয়ে নিয়ে একটু দিবানিদ্রা দিয়েছিল। সেরেস্তার কাজে তেমন তাড়া ছিল না সেদিন। বাড়ির কর্তাই যখন বাড়িতে নেই তখন তার কাজেরও তাড়া নেই। চণ্ডীমণ্ডপের সামনেটায় গ্রীষ্মকালে বেশ ছায়া ছায়া থাকে, কিন্তু শীতকালটাতেই যত বিপদ। বিরাট আতা গাছটার ডালপালার ছায়ায় রোদ এসে ঢোকে না। পরমেশ মৌলিক চণ্ডীমণ্ডপ থেকে বাইরে দাওয়ায় বসে গায়ে একটু রোদের আঁচ লাগাচ্ছিল। ছোটবাবু নেই, তাই পরমেশ মৌলিকের মনটাতেও একটু ছুটির আমেজ। শালাবাবু হন হন করে বাড়ির ভেতরের দিকে আসছিল। পরমেশ মৌলিককে দেখেই জিজ্ঞেস করলে, হ্যাঁ গো সেরেস্তাদার, সদাকে দেখেছ? খোকাবাবু, কই না তো। দেখনি? তা দেখবে কেন? তাহলে যে বাড়ির উপকার করা হবে, উপকার করবার সময় তো কেউ নেই, শুধু গায়ে রোদ লাগিয়ে বেড়াচ্ছ। পরমেশ মৌলিক বললে, কেন, খোকাবাবু খেতে আসেনি? তোমার কি বুদ্ধি হে সেরেস্তাদার? খেতেই যদি আসবে তো আমি সারা গা খুঁজে বেড়াবো কেন তাকে? বলে আর দাঁড়ালো না সেখানে, একেবারে সোজা দিদির কাছে গিয়ে হাজির। বললে, কই সদা এসেছে দিদি? প্রীতির ছেলের জন্য তখনও না খেয়ে বসেছিল। বললে, কই না তো। তা তুমি খেয়ে নিলে না কেন? আমি খাই কি করে বল? বৌমাকে বলে কয়ে অনেক কষ্টে এখন খাইয়ে দিলুম। প্রথমে খেতে চাইছিল না। আমি বললুম, আমি শাশুড়ি হই, আমি তোমাকে বলছি, খেলে কোনো দোষ হবে না। প্রকাশ বললে, দেখেছ কিরকম সতীসাধ্যী বউ এনেছি তোমার? সদাটা একটা আস্ত লক্ষ্মী ছাড়া, অমন সতীসাধ্যী বউ পেয়েছে, আর তার একই হেনস্তা। বেশ করেছো তুমি খাইয়ে দিয়েছ। তা তুমিও খেয়ে নিলে পারতে। সে লক্ষ্মী ছাড়ার জন্য কতক্ষণ বসে থাকবে শুনি? সে খেলে না, আমি মা হয়ে খাই কি করে বলো দেখিনি? আর বাবাজি, বাবাজির সেবা হয়েছে? প্রীতি বললে, ওই এক জ্বালা হয়েছে। তখনই তো জামাইবাবুকে বললুম, ওসব হাঙ্গামা বাড়ির মধ্যে করো না, অত পারবো না আমি। তো তোর জামাইবাবুর তো বিশ্বাস হলো না, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হলো। এখন সামলাবার সময় তো সেই আমাকেই একলা সামলাতে হবে। তারপর একটু থেমে বললে, তা খোকাকে কোথাও পেলি নে তুই? প্রকাশ বললে, না, হেঁটে হেঁটে আমার পায়ের খিল খুলে গেছে। বারোয়ারিতলা চষে এলাম, নদীর ধারে গেছলুম, ভাবলুম সেখানেই বোধহয় একলা একলা শিবের গাজন গাইছে। যা ভাবুক ছেলে তোমার, কি যে এত ভাবনা ওর তা বুঝতে পারিনি। রাগ করবি যত ইচ্ছে রাগ কর, ভাতের ওপর কেউ রাগ করে? এমন বোকা কেউ আছে? তুমিই বলো না।
তা আর কোথাও পেলি নে তাকে? তারপর গেলাম দক্ষিণ পাড়ার দিকে, গেলাম পশ্চিম পাড়ায়, কোথাও নেই। ওই যে বললুম, হেঁটে হেঁটে আমার পায়ের খিল খুলে গেছে, শেষকালে আমার খিদে পেয়ে গেল। প্রীতি বললে, সে কি রে, এই তো এক্ষুনি ভাত খেয়ে গেলি, তারপর সকালে অতগুলো সরভাজা সরপুরিয়া খেলি, এর মধ্যেই তোর আবার খিদে? তা খিদের কি দোষ বলো? তুমি আমার মতো একটু হেঁটে এসো, দেখবে তোমারও চরচর করে খিদে পেয়ে যাবে। বেয়াই মশাই যে কমলালেবু পাঠিয়েছিল, সে তো একটাও চেখে দেখিনি তখন। প্রীতির তখন ওসব কথা ভালো লাগছিল না। বললে, ভাড়ার ঘরে সব আছে, যে কটা পারিস খেগে যা। প্রকাশ বললে, আরে আমি কি তাই বলেছি? বলছিলাম কমলালেবুগুলো মিষ্টি না টক সেটা চেখে দেখতে হবে তো। প্রীতি বললে, মিষ্টি হোক টক হোক, ও তো আর ফেরত দিতে পারবো না, ও তো দোকানের জিনিস নয়, খেতেই হবে। বলে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল প্রীতি। সমস্ত বাড়িটা শীতের দুপুরে নিঝুম হয়ে রয়েছে। সকালবেলার কর্মব্যস্ত বাড়িটা তখন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে বোধহয় এক মনে সন্ধ্যার প্রত্যাশায় ধ্যানমগ্ন হয়ে আছে। কখন খোকা আসবে তার জন্য হাঁড়িতে ভাত রাখা আছে। গৌরী গিয়ে রোদে গা দিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছে। বিষ্টুর মাও তখন সারাদিনের কাজের অবসরে একটু গড়িয়ে নেবার আশায় বাড়ির কোনো জায়গার আড়াল দেখে নিশ্চিন্ত আশ্রয় নিয়ে আত্মগোপন করে আছে। তারপর বিকেল হবার সঙ্গে সঙ্গে আবার সাজো সাজো রব উঠবে। ছোটবাবু নাই বা রইল বাড়িতে, কিন্তু অন্য সবাই তো রয়েছে। তারা তো তা বলে পেটে খিল লাগিয়ে বসে থাকবে না। তাদের সব চাহিদা ঠিক ঠিক জুগিয়ে দিতে হবে প্রীতিকেই। ওপরে বুড়ো শ্বশুর অসুস্থ, বাড়িতে বাবাজি, পাশের ঘরে নতুন বউ মানুষ, শুধু যার জন্যে এই সংসার করা, যার মুখ চেয়ে এই পরের বাড়ির মেয়েকে বউ করে আনা, সেই কোথায় রইল তার ঠিক নেই। বাইরেকার পায়ের শব্দ হতেই প্রীতি চেয়ে দেখলে, কে? বিষ্টুর মা। বিষ্টুর মা বললে, উনুনে আঁচ দেব মা? প্রীতি রেগে গেল। ভর দুপুরবেলায় উনুনে আঁচ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিষ্টুর মা? বিষ্টুর মা বললে, দুপুর কোথায় মা, সন্ধে হয়ে এসেছে যে। সন্ধে? প্রীতি ধর্মর করে লাফিয়ে উঠল। শীতের বেলা দেখতে দেখতে পার হয়ে যায়। কখন দুপুর গড়িয়ে বিকেল, আবার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল তার টেরই পায়নি সে। গৌরী কোথায়? গৌরী মুখপুরি কোথায় গেল? আমাকে একবার ডেকে দেয়নি কেন সে? গৌরী আসতেই প্রীতি ধমক দিলে, হ্যাঁ রে, তোরা থাকিস কোথায়? আমাকে একবার ডাকতে পারলি নে? ঘরের মধ্যে আমি কি বেলা ঠাহর করতে পেরেছি? উনুনে এখনো আঁচও পড়েনি, তোদের দিয়ে কি একটা কাজও হবার নয়? কর্তা বাড়িতে নেই বলে কি তোরা সবাই সাপের 5 পা দেখেছিস? গৌরী বললে, তুমি যে ঘুমোচ্ছিলে দেখলুম বৌদি, তাই আর ডাকিনি। প্রীতি রেগে গেল। বললে, আমি ঘুমোচ্ছিলুম? তুই আমাকে ঘুমোতে দেখলি? জানিস খোকা খেতে আসেনি বলে আমি তখন থেকে না খেয়ে বসে আছি, আর আমি ঘুমোবো? আমার ঘুম আসে? চল, ভাঁড়ারের চাবি নে, চাল ডাল বার কর, আমি যাচ্ছি, একবার বৌমাকে দেখে এখুনি আসছি। ওদিকে পরমেশ মৌলিকও চণ্ডীমণ্ডপের কাজ সেরে হ্যারিকেন বাতিটা জ্বালিয়ে সবে আবার হিসাবের খাতায় মন দিতে যাচ্ছে, এমন সময় থানা থেকে একজন চৌকিদার এলো দৌড়তে দৌড়তে। সেরেস্তাদার বাবু, সেরেস্তাদার বাবু। বংশীঢালি চণ্ডীমণ্ডপের পেছনের ঘরখানাতেই তখন রান্না চড়িয়েছে। থানা চৌকিদারের গলা শুনে সেও চমকে উঠেছে। ছোটবাবু নেই, এই সময় আবার থানার চৌকিদার আসে কেন? বাইরে বেরিয়ে দেখল শুধু থানার চৌকিদার নয়, রেলবাজার থানার দারোগাবাবু এসেছে। কি খবর বংশী, তোর ছোটবাবু কোথায়? পরমেশ মৌলিকই জবাব দিলে, আগে তিনি তো রানাঘাটের সদরে গেছেন, মামলার দিন পড়েছে কাল। কর্তাবাবু? তাঁর তো অসুখ, সকাল থেকে মুখে কথা আটকে গেছে, ননি ডাক্তারবাবু দেখছেন, যায় যায় অবস্থা তাঁর। তাহলে আর কে আছে বাড়িতে? শালাবাবু আছে, প্রকাশ মামা, তাকে ডাকবো? না, তাকে দিয়ে হবে না, সে আবার একটা মানুষ নাকি? তারপর কি ভেবে দারোগা আবার বললে, তাকেই ডাকো একবার, কথাটা তাকেই বলে যাই, খুব জরুরি কথা ছিল। বংশীঢালে গিয়ে কর্তাবাবুর ঘর থেকে শালাবাবুকে ডেকে নিয়ে এলো। প্রকাশ মামা আসতেই দারোগাবাবু বললে,
কেউ যখন বাড়িতে নেই তখন আপনাকেই বলে যাই, সদানন্দ অ্যারেস্ট হয়েছে। সদানন্দ অ্যারেস্ট হয়েছে? সে কোথায়? তাকেই তো আমি সকাল থেকে গরু খোঁজা করেছি। সে খায়নি দায়নি, দিদিও তার জন্য সারাদিন জলগ্রহণ করেনি, একেবারে উপোস করে রয়েছে। কোথায় ছিল সে? কালীগঞ্জে। কালীগঞ্জে? কালীগঞ্জে কোথায়? দারোগাবাবু বললে, কালীগঞ্জের সেই জমিদারের পোড়ো ভাঙা বাড়ির মধ্যে। আরও 5 জন ডাকাতদের সঙ্গে ছোটবাবুর ছেলেও ধরা পড়েছে। স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির মামলার সব আসামি ওইখানেই ছিল। পুরো দলটা একেবারে একসঙ্গে ধরা পড়ে গেছে। প্রকাশ হতভম্ব হয়ে গেল। এ আবার কি উটকো বিপদ! এখন জামাইবাবু নেই, এখন এসব কে সামলাবে? বললে, তা সদা সদা কেন ধরা পড়ল? সদাও কি ডাকাতি করেছে নাকি? আজ এ পর্যন্তই। উপন্যাসের 49 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।